আগের কয়েকটি পর্বে আমরা অতীত সম্পর্কে জানছিলাম, যে দিনটাতে জাঙ্কুক অনেকদিন পর তার নানুর বাসায় আসে এবং প্রথম থেকে দেখে। এবার আমরা বর্তমানে ফিরবো, মানে ঠিক সেই সময়টাই যেই সময়টাতে জাঙ্কুক তের উপর কিছুটা টর্চার করে আর বেখেয়ালে তের মাথাতে পেরেক ঢুকে যায়। আর যেটা জাঙ্কুক এখনো পর্যন্ত জানতে পারেনি। অ্যাম্বুলেন্সের শব্দ কর্ণকুহরে প্রবেশ করতেই আটকে উঠল জাঙ্কুক। অতীত থেকে বেরিয়ে আসে, কপাল কুঁচকে আসে ওর। এই রাতের বেলায় বাড়িতে অ্যাম্বুলেন্স কেন? ওর নানু জানের আবার কিছু হলো না তো? সানার অসুস্থতার আশঙ্কা করে জাঙ্কুক আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে নিচে চলে যায়। অ্যাম্বুলেন্সের শব্দ শুনে জাঙ্কুকের মাথায় সানার কথাই আগে আসলো। কিছুদিন আগেও সানা স্ট্রোক করেছিলেন। জাঙ্কুক নিচে গিয়ে দেখতে পায় সানা সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমের দিকে নামছে। জাঙ্কুক দ্রুত পায়ে সানার কাছে গিয়ে ওনার বাহু ধরে উৎকণ্ঠিত স্বরে বলে, নানু জান, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু সানা আর কিছু বলতে পারেনি। তার আগে জাঙ্কুকের কপাল আর হাত দেখেন। তোর কপাল কাটলো কি করে? আরে আমার কথা ছাড়ো, তুমি আগে বলো কার কি হয়েছে? বাড়িতে অ্যাম্বুলেন্স কেন? আর বাড়িতে তুমি একা কেন? বাকিরা কোথায় নানু জান? সানা আর নিজেকে সামলে রাখতে পারলেন না। জাঙ্কুককে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিলেন। জাঙ্কুক ভরকে যায়, শুকনো একটা ঢোক দিলে ঠোঁট ভিজে ভীতু গলায় বলল, নানু তুমি এভাবে কাঁদছো কেন? আমাকে বলো কি হয়েছে? সবাই হসপিটালে। তেকে তের নাম শুনেই জাঙ্কুকের বুকের ভিতর কেমন যেন মোচড় দিয়ে ওঠে। সানার নীরবতা আর কান্নার তীব্রতা ওর উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। নিজেকে একটু স্বাভাবিক করে কাঁপা গলায় বলল, তের কি হয়েছে আমাকে বলো নানু, কি হয়েছে আমার তের? তে বাথরুমে পড়েছিল, কপাল ফেটে অনেক ব্লিডিং হয়েছে। কিভাবে পড়েছে কেউ জানে না। সবাই মিলে কত ডাকাডাকি করলো, কিন্তু কারোর ডাকেই কোনো সাড়া দিল না। ওর পালসও পাওয়া যাচ্ছে না। আমি আর কিছু জানি না জাঙ্কুক, আমাকে ওর কাছে নিয়ে যা তুই। জাঙ্কুক সিঁড়িতেই ধপ করে বসে পড়ে। ওর চোখ দুটো অন্ধকারে চেয়ে এসেছে। মাথার নিউরনগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। বুকের ভেতর কেমন চিনচিনিয়ে ব্যথা হচ্ছে। নিঃশ্বাস আটকে বসে আছে জাঙ্কুক। এই জাঙ্কুক, আমাকে নিয়ে চল নারীদের কাছে। এই জাঙ্কুক, আমার কথা শুনতে পাচ্ছিস না তুই? সানা জাঙ্কুকের হাত ঝাঁকিয়ে বলছেন কথাটি। জাঙ্কুক ও নানুর দিকে নির্বাক চেয়ে রইল কিছুক্ষণ। মস্তিষ্ক সচল হতেই তড়িঘড়ি করে উঠল। চোয়াল শক্ত করে জোর গলায় বলল, কিচ্ছু হবে না ওর, আমি হতে দেব না। আমি থাকতে ওর কিচ্ছু হতে পারে না। তেকে কোন হসপিটালে নিয়ে গিয়েছে? লাইফ কেয়ার হসপিটাল। অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে প্রত্যেকটা মানুষ। কেউ তো শব্দটাও করছে না, শুধু যেন গাঢ় নিঃশ্বাসগুলো মৃদু আওয়াজ তুলছে। জিন মেয়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে পাশের কেবিনে ভর্তি রয়েছেন। জাঙ্কুকের পাগল প্রায় অবস্থা। দিশেহারার মতো অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে। আরএম সাহেব তো এখন কথা বলার অবস্থাতেই নেই। সুবিন সাহেব নিজের মেয়ের থেকেও তেকে বেশি ভালোবাসেন। তিনি নির্বিকার দৃষ্টিতে চেয়ে আছেন অপারেশন থিয়েটারের ওই লাল বাল্বটার দিকে। জেইহুব সাহেব আর ন্যান্সিও আছে তার মায়ের কেবিনে। নিজের মেয়ের চিন্তায় তিনি বারবার জ্ঞান হারাচ্ছেন। হিউনজিন, আলিফ আলবি দুজনকে দুই হাতে ধরে দাঁড়িয়ে আছে। বাচ্চা দুটো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তে যে ওদের সব থেকে বেশি ভালোবাসে। সুগার দৃষ্টি স্থির করিডোরের মেঝেটাতে। ওর পরনের অফ হোয়াইট টি শার্টে প্রাণপ্রিয় বোন তের রক্তে রঞ্জিত হয়ে আছে। কারোর মধ্যেই তেমন চলন শক্তি নেই বললেই চলে। হাসপাতালের যত ফর্মালিটি আছে সব ইউন হয়ে দেখছে। অনেকক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়ে উৎকণ্ঠিত স্বরে বললেন, রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। কপালটাই খুব বাজে ভাবে কেটেছে। কপালে হয়তো পেরেক জাতীয় কিছু ঢুকেছিল, সেটার কিছু অংশ হয়তো এখনো রয়েছে। তার থেকেও বড় সমস্যা হচ্ছে প্রচুর ব্লিডিং হচ্ছে। শরীর মারাত্মক ঠান্ডা, অনেক কষ্টে পালস পাওয়া গেছে। এখনই 3 ব্যাগ এবি নেগেটিভ ব্লাড লাগবে। হাসপাতালের ব্লাড ব্যাংকে এবি নেগেটিভ ব্লাড পাওয়া যায়নি। এবি নেগেটিভ ব্লাড খুঁজে পাওয়া খুবই মুশকিল। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, আপনারাও দেখুন কোথাও পাওয়া যায় কিনা। তেকে হসপিটালে নিয়ে আসার পর শুভ সাহেবের সাথে ডাক্তারের দেখা হয়। তারা দুজনেই পূর্ব পরিচিত আর ভালো বন্ধু। সেই খাতিরে তের ব্যাপারটা উনি হ্যান্ডেল করছেন। জিমিন আর লিনো মাত্রই আসলো। রুশির এনগেজমেন্টের তারিখ ঠিক হতেই জিমিন আর লিনো চলে গিয়েছিল বাসায়। বাসায় কোনো কাজ ছিল বিধায় দুই ভাই বোনকে চলে যেতে হয়েছিল। তাই জিমিন আর লিনোর আসতে একটু দেরি হয়েছে। ছাতক পাখি
পাখির ন্যায় দাঁড়িয়েছিল জাঙ্কুক। ভেবেছিল ডাক্তার হয়তো পজিটিভ কোনো খবরই দিবেন, কিন্তু তার হলো কই। ওর ভাবনা যেন 360 ডিগ্রি ঘুরে গেল। অক্সিজেন বিহীন মানুষ যেমন ছটফট করতে থাকে, এই মুহূর্তে জাঙ্কুকেরও একই হাল। ডাক্তারের বলা প্রত্যেকটা কথা বারবার ওর কানে বাড়ি খাচ্ছে। আর সহ্য হলো না জাঙ্কুকের, উত্তেজিত স্বরে বলল, স্টপ ইট ডক্টর, এর কিচ্ছু হবে না, আমি ওর কিচ্ছু হতে দেব না, আমি ব্লাড এনে দেব। আপনি অপারেশন থিয়েটারে যান। জাঙ্কুক আর এক মুহূর্ত দেরি না করে সোজা হসপিটাল থেকে চলে যায়। সুগা আর হিউনজিনও কোনো দিকে না তাকিয়ে কাদের কাদের যেন ফোন করতে থাকে। তারপর ওরাও বেরিয়ে যায়। অপারেশন থিয়েটারের সামনে উৎসুকভাবে বসেছিল তার পুরো পরিবার। অপারেশন থিয়েটারের বাল্বটা অফ হতে সবাই তড়িঘড়ি গিয়ে দরজার সামনে দাঁড়ায়। কিছুক্ষণ পর ডক্টর আর জাঙ্কুক অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে। জাঙ্কুকও অপারেশন থিয়েটারে ছিল। কিছুতেই জাঙ্কুকে অপারেশন থিয়েটারের বাইরে রাখা যাচ্ছিল না। শেষমেশ উপায় না পেয়ে ডাক্তার জাঙ্কুকে অপারেশন থিয়েটারে অ্যালাউ করে। আরএম সাহেব ধীর পায়ে এগিয়ে কাতর স্বরে বলল, ডাক্তার সাহেব, আমার মেয়ে কেমন আছে? অপারেশন সাকসেসফুল and now she is out of danger। ডাক্তারের এমন বার্তা শুনে সবাই চিন্তামুক্ত হলো। সানা সহ বাকি সবাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছে। তেকে কিছুক্ষণ অবজারভেশনে রাখতে দেওয়া হয়েছে, তারপর কেবিনে শিফট করে দেওয়া হবে। কাল সকাল নাগাদ তের জ্ঞান ফিরে আসবে বলে আশা করছি আমি। কথাটা বলে ডাক্তার সাহেব চলে যেতেই যাচ্ছিলেন, কি মনে করে আবারও আসেন। ও হ্যাঁ জাঙ্কুক, তোমায় একটা কথা তো বলতেই ভুলে গিয়েছিলাম। থ্যাঙ্কস ইয়াং ম্যান, তুমি না থাকলে তেকে আজকে আরো সাফার করতে হতো। আমি আছি বলেই ওকে আজ এত কিছু সাফার করতে হচ্ছে। চল শব্দ করে বিড়বিড় করে কথাটা বলল জাঙ্কুক, তবে সেটা ডাক্তারের কান অব্দি পৌঁছালো না। ডাক্তার সাহেব আবারও বললেন, ওই অবস্থাতে থেকেও তুমি যেভাবে সবটা সামাল দিলে, থ্যাংক ইউ ওয়ান্স এগেন। সারা জীবন এইভাবেই ওর পাশে থেকো। শেষের কথাটা ডাক্তার সাহেব জাঙ্কুকের কানে কানে ফিসফিস করেই বললেন। জাঙ্কুক স্মিথ হাসলো। ডাক্তার আবারও গলার স্বর উঁচু করে বলেন, হীরার টুকরো ছেলে আপনাদের, দেখবেন ওর প্রতি যাতে কোনো অন্যায় না হয়। সবাই শব্দবিহীন তৃপ্তির হাসি দিয়ে মাথা নাড়িয়ে ডাক্তারকে আশ্বাস দিলেন। মেয়ের অপারেশন সাকসেসফুল হয়েছে শুনেই জিন মেয়েকে দেখার জন্য রীতিমতো পাগলামি শুরু করে দিয়েছেন। যতই হোক মায়ের মন এমনি এমনি কি আর মানে। সবাই বাধ্য হয়ে তের সাথে জিনের দেখা করাতে নিয়ে গেছে। সুগা জাঙ্কুককে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কপালে আর হাতে ব্যান্ডেজ করিয়ে আনে। তের চিন্তায় জাঙ্কুকের দিকে কারোর তেমন নজরই ছিল না, তবে ব্যান্ডেজ লাগানোই এবার সবার নজর জাঙ্কুকের উপরে স্থির। জাঙ্কুককে ওই অবস্থায় দেখে সুজিন উৎকণ্ঠিত স্বরে ছেলেকে জিজ্ঞাসা করেন, জাঙ্কুক, তোর হাত আর কপালে ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোর? এইভাবে কাটলো কোথায়? কই কেটেছে? তেমন কিছু হয়নি আম্মু। তা তো আমি দেখতেই পাচ্ছি, হেয়ালি না করে তাড়াতাড়ি বল। আসলে আম্মু ড্রাইভ করার সময় সিট বেল্ট বাঁধতেই ভুলে গিয়েছিলাম। জোরে ব্রেক করায় ব্যালেন্স হারিয়ে একটু কপালে লেগেছে আর কি। জাঙ্কুকের কথা সুজিনের কাছে বেশি গ্রহণযোগ্য না হলেও বিশ্বাস করলেন তিনি, কারণ তিনি তার ছেলেকে চেনেন। সিট বেল্ট না বেঁধে ড্রাইভ করার মতো এতটাও ইরেসপন্সিবল ছেলে জাঙ্কুক না। তাও তিনি ছেলেকে জিজ্ঞাসা করলেন, তা এত জোরে গাড়ি চালানোর কারণটা কি জানতে পারি? আসলে আম্মু হয়েছে কি, সুগা আর আমি একটু কার রেসিং করতে গিয়েছিলাম। আর রেসিং এ আস্তে আস্তে গাড়ি চালালে হয় কি বলো, ওইদিকে সুগা যেন আকাশ থেকে পড়লো। জাঙ্কুকের কথা শুনে অবাকের ওপর অবাক হচ্ছে। কিসের রেসিং? ও আবার কখন জাঙ্কুকের সাথে রেসিং করতে গেছে? বচ্চা হারামি, নিজে ধরা খেয়ে এখন ওকেও ফাঁসানো হচ্ছে। সুজিন রেগে মেগে তেরে সুগার দিকে এগিয়ে গিয়ে ঝাঁঝালো গলায় বলল, সুগা, তুই কবে থেকে ওর সাথে এইসব করতে শুরু করেছিস? যদি বড় কোনো অ্যাক্সিডেন্ট হতো? ফুপি, আমি না। কথা বলতে বলতে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক ওকে কিছু না বলতে ইশারা করলো। সুগা জাঙ্কুকের দিকে তাকিয়ে দাঁত কড়মড় করে গলা খাকারি দিয়ে করুণ স্বরে বলল, না মানে ফুপি, আর হবে না, এই কান ধরছি, এইবারের মতো মাফ করে দাও। হয়েছে, থাক, আর কান ধরতে হবে না। আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি, আমি জানি তোর এখানে কোনো দোষ নেই। জাঙ্কুক মায়ের কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ও নিজেও জানে ওর একটাও কথা সুজিন বিশ্বাস করেননি। তা বাবা জাঙ্কুক হাতটা কিভাবে কাটলো শুনি? চমকে উঠলো জাঙ্কুক। এই রে, এখন কি বলবে? কার ঘাড়ে দোষ চাপানো চাই? এই প্রশ্নের জবাবে হিউনজিনকে পেল জাঙ্কুক। এক সেকেন্ডও দেরি না করে জাঙ্কুক বলে ওঠে, হিউনজিন। হিউনজিন সবে আসলো আলিফ, আলবি আর সানাকে বাসায় দিয়ে। ও এইসব কিছুই জানে না। সুজিন অবাক হয়ে বলল, হিউনজিন? হ্যাঁ আম্মু, আমি আর হিউনজিন ট্রুথ আর ডেয়ার খেলছিলাম।
হিউনজিন আমাকে ডেয়ার দিয়েছিল দেওয়ালে পাঞ্চ করতে হবে। পাঞ্চটা একটু বেশি জোরে মেরেছিলাম, তাই একটু ঝুলে গেছে। সামান্য একটা পাঞ্চই তো, আমি কি ভয় পাই নাকি? তোমার ভাইপো যা ভিতর ডিম, ও নেবে ডেয়ার? সুগা তো আমার একটু বেশি কেয়ার করে, জোর করেই ব্যান্ডেজ ফ্যান্ডেজ লাগিয়ে দিয়েছে। অযথাই, এইসবের কিছুই দরকার ছিল না। হিউনজিন একবার জাংকুক আর একবার ফুপির দিকে তাকাচ্ছে। দুই মা ছেলের মধ্যে কি কথোপকথন চলছে সে কিছুই বুঝতে পারছে না। তাই অবাক হয়ে সুগাকে জিজ্ঞাসা করে, কি রে দা ভাই, জাংকুক ভাইয়া ভুল ভালে সব কি বলছে? আমি কোন কালে ট্রুথ আর ডেয়ার খেলেছি, তাও আবার জাংকুক ভাইয়ার সাথে? সুগা দাঁতে দাঁত চেপে মিনমিনে স্বরে বলল, চুপ থাক, বেটা ফেসেছে তাই তোর নাম নিচ্ছে। তুই ওকে চিনিস না, মুখ অমন করে লাভ নাই ভাই। একটু আগে তোর মতো সেরকম রিয়াকশন আমারও ছিল। ট্রুথ আর ডেয়ার, তাও আবার হিউনজিনের সাথে। সুজিন বেশ বুঝতে পারছেন যে ছেলের মশা মারতে কামান লাগে, সেই ছেলে নাকি খেলবে ট্রুথ অর ডেয়ার। জাংকুকের এই ব্যাখ্যা সুজিন বিশ্বাস করলেন না। তবে তিনি এটা বুঝতে পারছেন ছেলে মিথ্যা কথা বলছে। ও যখন একবার ঠিক করে নিয়েছে কিছু বলবে না, তো বলবেই না। তাই সুজিন আশানুরূপ উত্তর না পেয়ে ছেলেকে আর প্রশ্ন না করে চলে যান। উফ বাবা, বাঁচলাম। এতক্ষণে আটকে রাখা দম ছেড়ে বুকে হাত দিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে জাংকুক। পুরো পৃথিবী একদিকে, ওর মা একদিকে। জাংকুকের এই হাল দেখে সুগা আর হিউনজিন ঠোঁট টিপে মিটি মিটি হাসছে।